আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণের যারা নিয়মিত দর্শক তাদের মধ্যে অনেকেই আমাকে ফোন করেছিলেন, কেউ বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন একটাই জিনিস জানতে, যে দাদা এই বামফ্রন্টের বাইরের যে বাম দল এবং আইএসএফ অন্যান্য বাম মনস্ক মানুষদের নিয়ে যে একটা জোট হওয়ার কথা ছিল, যে জোটের পক্ষে প্রতিদিন মানুষের আশা আকাঙ্ক্ষা চাহিদা বাড়ছে, সেই জোটটার বর্তমান পরিস্থিতিটা কি, কেন এখনো পর্যন্ত জোটের সার্বিক ঘোষণাটা হচ্ছে না। তাদের সেই ফোন এবং হোয়াটসঅ্যাপে আমি যথারীতি ভেতরের যে মূল খবরটা বিভিন্ন দলের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছি, কারণ আমার কাজ, যারা আমার দর্শক, যারা আমার ভিডিও দেখেন, তাদের যে মনের প্রশ্ন, সেই প্রশ্নের নিরসন করার। তখন আমি যেটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে জটটা কিন্তু এখনো পর্যন্ত পাকিয়ে আছে এবং একই জায়গায় বারবার বৈঠক করার পরেও দাঁড়িয়ে আছে, কোনো রকম অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি। যেমন ধরুন আপনাদের বলি যে বামফ্রন্টের মধ্যে যে দুটো শরিক দল ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি, তারা কিন্তু তাদের কয়েকটা সিট নিয়ে দাবিতে অনড় আছে। ফরওয়ার্ড ব্লকের সঙ্গে ইতিমধ্যেই 21টা আসনে সমঝোতা হয়ে গিয়েছে, কোনো ডিসপিউট নেই। আরএসপির সঙ্গে 13টি আসনে এখনো পর্যন্ত সার্বিকভাবে আসনের ব্যাপারে কথাবার্তা হয়ে গেছে, কোনো রকম সেখানেও গণ্ডগোল নেই। কিন্তু ফরওয়ার্ড ব্লক এখনো পর্যন্ত অতিরিক্ত 5টা আসন এবং আরএসপি 6টা আসনের জন্য এখনো তাদের জায়গায় দাঁড়িয়ে আছেন। অর্থাৎ আরএসপি বলছেন আমাকে 19টা আসন দিতে হবে, 19টা আসন ছাড়া আমি ছাড়ব না। আর ফরওয়ার্ড ব্লকেরও বক্তব্য হচ্ছে যে আমাকেও 27-28টা আসন দিতে হবে, তাছাড়া আমি কিন্তু আমার জায়গায় অনড় আছি। সিপিআইয়ের সঙ্গে কোনো সমস্যা নেই, সিপিআইয়ের সঙ্গে আসন সমঝোতা হয়ে গেছে। সিপিআইএমের লিবারেশন এখনো পর্যন্ত 6টা আসনে তাদের সঙ্গে সমঝোতা হয়ে গেছে, যেমন কৃষ্ণনগর দক্ষিণ, ওদিকে হচ্ছে নকশালবাড়ি, ভরতপুর, আপনার হচ্ছে নৈহাটি, এরকম 6টা আসনে তাদের সঙ্গে ঐক্যটা যে হচ্ছে এটা পরিষ্কার হয়ে গেছে। যেমন কালীগঞ্জ আসনটা নিয়ে আরএসপি অত্যন্ত দৃঢ় মনোভাব দেখাচ্ছে যে কালীগঞ্জ আসনটা, নদিয়ার কালীগঞ্জ আসনটাতে তারা লড়বেন। তাদের হয়ে যিনি লড়তেন তিনি মাঝখানে বেরিয়ে গিয়েছিলেন দল থেকে, আবার দলে ফিরে এসছেন, তাকেই আবার প্রার্থী করা হবে সেই আসনটার জন্য আরএসপি অনড়। এখন সেটা নিয়েও একটা সমস্যা যেমন আছে, ভরতপুর আসন যেটা সিপিআইএমের লিবারেশন, মুর্শিদাবাদের ভরতপুর আসন, সেই আসনটা নিয়ে সিপিআইএমের লিবারেশনের প্রাপ্য বলে তারা দাবি করছে। পাশাপাশি আরএসপি সেই ক্ষেত্রেও কিন্তু বলছে যে সেই আসনটাতে তারাই লড়বে। ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে মূলত যে সিটগুলো নিয়ে সমস্যা সেটা হচ্ছে কুচবিহার উত্তর, পাশাপাশি আপনার উত্তর 24 পরগনার মধ্যমগ্রাম, মালদার হরিশ্চন্দ্রপুর, জলপাইগুড়ির যে সদরের আসনটা, মুর্শিদাবাদে একটি আসন ফরওয়ার্ড ব্লককে দিতে চাওয়া হয়েছে, সেটা হচ্ছে মুর্শিদাবাদ আসন, কিন্তু ফরওয়ার্ড ব্লক ওই আসনে না লড়ে তারা রানীনগর আসনটা চাইছে, রানীনগর ছাড়া তারা লড়বে না। এই রকম 6টা আসন নিয়ে এখনো পর্যন্ত 5টা আসন নিয়ে মূলত বলা যায় ফরওয়ার্ড ব্লকের সঙ্গে কিন্তু সমস্যাটা রয়েছে। ফরওয়ার্ড ব্লক বা আরএসপির সঙ্গে যে আইএসএফের সব আসনে বিতর্ক আছে বা সমস্যা আছে তা কিন্তু নয়। যেমন উত্তর 24 পরগনার ক্ষেত্রে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে আইএসএফের বিরোধ একটি আসন নিয়ে, সেটা হচ্ছে মধ্যমগ্রাম আসন। মধ্যমগ্রাম আসনটা যদিও গতবারে আইএসএফ লড়েছিল, কিন্তু ফরওয়ার্ড ব্লক মধ্যমগ্রাম আসনটা ছাড়তে চাইছে না। এবারে সিপিআইএমের সঙ্গে আইএসএফের কতকগুলো আসন নিয়ে দড়ি টানাটানি চলছে, যেমন উত্তর 24 পরগনার অশোকনগর আসন।
অশোকনগর আসনটা কিছুতেই সিপিআইএমের যে জেলা নেতৃত্ব তারা ছাড়তে চাইছে না। একইভাবে সিপিএমের উত্তর চব্বিশ পরগনার জেলা নেতৃত্ব তারা কিন্তু বসিরহাট উত্তর, বাদুড়িয়া এই আসনগুলোও ছাড়তে চাইছে না। এখন জেলা নেতৃত্ব, সিপিএমের জেলা নেতৃত্বের এই অনড়বণভাবে সেখানে আইএসএফ প্রচণ্ড ক্ষুব্ধ, এবং সে কারণে একেবারে সরাসরি মোহাম্মদ সেলিম, যিনি সিপিএমের রাজ্য সম্পাদক, তিনি দায়িত্ব নিয়েছেন এই সমস্যাগুলো মেটাবার। তিনি বাইরে আছেন সাংগঠনিক কাজে, দু একদিনের মধ্যে ফিরে এসে তিনি এই বিষয়টা নিয়ে বসবেন। ফরওয়ার্ড ব্লক এবং আরএসপির পক্ষ থেকে বিমান বসুকে চিঠি দিয়ে, বামফ্রন্টের চেয়ারম্যানকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যদি তাদের আসনগুলো তারা না পান তাহলে সেই আসনগুলোতে বন্ধুত্বপূর্ণ লড়াই হবে, অর্থাৎ তারাও প্রার্থী দেবেন। সিপিআইএমের নেতৃত্ব এটাকেও ভালোভাবে দেখছেন না। আরএসপি পক্ষ থেকে তাদের কেন্দ্রীয় নেতৃত্ব মনোজ ভট্টাচার্য, তিনি রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, বিশেষ করে যারা রাজ্যের থেকে বামফ্রন্টের বৈঠকে যান, তপন হোড় ওনাদের রাজ্য সম্পাদক, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অশোক ঘোষ, এদের সঙ্গে মনোজবাবুরও কথা হয়েছে একটা সম্মানজনক আসনে সমাধান করে নেওয়ার জন্য। কিন্তু আরএসপির নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব বিশেষ করে, তারা কিন্তু ওই 19টা আসনেই এখনো পর্যন্ত অনড় আছেন। তো আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের যে কথা বলেছেন তাতে কিন্তু জোটটা যেটা সার্বিকভাবে তার রূপ পাওয়ার কথা ছিল সেটা কিন্তু পাবে না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে আরএসপি এবং সিপিআইয়ের কিছু নেতৃত্বের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, আমাকে যেমন শরিক দলের এক নেতৃত্ব বললেন যে দেখুন, আমরা তো এই দাবিটা করেছি, আমাদের সম্পাদক মণ্ডলীর বৈঠকেও এই সিদ্ধান্ত হয়ে আছে, কিন্তু আমরা এবারে যে জেলাগুলোতে আসন নিয়ে সমস্যা, সেই জেলাগুলো শেষ পর্যন্ত তারা লড়তে চাইছে নাকি তারা ছেড়ে দিতে চাইছে সেটা তাদের ওপরে আমরা ছেড়ে দিতে চাই, এবং সেটা নিয়ে আমরা এর মধ্যে নিষ্পত্তি করব। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বাস্তবিক পক্ষে বামফ্রন্টের মধ্যে বা বাম সমর্থিত দলগুলোর মধ্যে। আর একটা ভালো কথা সেটা হচ্ছে আরসিপিআই এবং মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক তারাও একটি করে আসন পাচ্ছেন, তারা লড়বেন। দীর্ঘদিন তারা লড়তেন না, এবারে তারা লড়বেন। বাম মনস্ক কিছু মানুষ যারা বিজেপি এবং তৃণমূল বিরোধী, সেরকম দু একজনও কিন্তু লড়বেন। এবং সিপিআইএমএল মাস ফ্রন্টের সঙ্গে কথাবার্তা চলছে, সেটা কতদূর কি দাঁড়িয়েছে সেইটা আমি এখনো অবধি জানতে পারিনি। যারা ভাঙড়ে আপনার লড়াই করেছিল, ওই আপনার অলীক চক্রবর্তী যাদের নেতা, পাওয়ার গ্রিড নিয়ে যারা আন্দোলন করেছিল, তাদের সঙ্গেও কিন্তু কথাবার্তা চলছে, কিন্তু সেই কথাবার্তাটা কতদূর এসে দাঁড়িয়েছে সেটা আমি সঠিকভাবে জানতে পারিনি। তো এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে আছে, আপনাদের পরিষ্কারভাবে জানালাম। আমি বামফ্রন্টের যিনি নেতৃত্ব, বিশেষ করে চেয়ারম্যান বিমান বসু, অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। সমস্ত দল, বামফ্রন্ট, বামফ্রন্টের বাইরেও প্রত্যেকটি দল কিন্তু বিমান বসুকে যথেষ্ট শ্রদ্ধা করেন। তার যে জীবন আচরণ সেটাকে অত্যন্ত অনুসরণযোগ্য, অনুকরণযোগ্য বলে মনে করেন সেই প্রবীণ বাম নেতা। আমি বিমান বসুর কাছে খালি একটু অনুরোধ রাখতে চাই এই ভিডিওর মধ্যে দিয়ে, যে জোটটাকে যত তাড়াতাড়ি সম্ভব একটু কমপ্লিট করুন। আইএসএফ তারা যে কটা গতবারে লড়েছিল তার থেকে আরও 12টা আসন যে বেশি চাইছে, সেই 12টা আসন সেইটা নিয়ে তাদের সঙ্গে আপনারা কথা বলছেন। আমি জানি যে অনেকগুলো দল তাদের নিয়ে এইভাবে জোট করা, কারণ তৃণমূল 22টা দল নিয়ে মহাজোট করেছিল, এখন তৃণমূল একা। কিন্তু বামফ্রন্ট বরাবরই কিন্তু লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে এই ফ্রন্ট গড়ে তারা কিন্তু এই হেরে যাওয়ার পরে, ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও তারা কিন্তু যুদ্ধবদ্ধভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। একটা নীতি আদর্শের ভিত্তিতে বামফ্রন্ট চলে। তৃণমূলের মতন তোলাবাজির জন্য, সিন্ডিকেটবাজির জন্য কিন্তু তারা রাজনীতি করে না। সমস্যাটা হচ্ছে বিভিন্ন কেন্দ্রের বহু মানুষ তারা আমাকে কিন্তু যেমন ফোন করেন, জানতে চান, তাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো কাজে নামতে চাই, আমরা দেয়াল লিখতে চাই, আসলে আমরা তো বুঝতেই পারছি না
যে এই সিটটা আমরা পাবো, না এই সিটটা অন্য কেউ পাবে। তো এখনো পর্যন্ত বিমান বসুর কাছে আমি অনুরোধ করব যে আপনাদের যে ২৫০টা সিটে একেবারে নিষ্কণ্টক সমঝোতা হয়ে গেছে। অন্তত একসঙ্গে ২৯৪টা আসন ঘোষণা করার আগে যদি অনুগ্রহ করে ২৫০টা আসন যেগুলো নিষ্পত্তি হয়ে গেছে সেই আসনগুলো ঘোষণা করে দেন। কারণ ফেজ বাই ফেজ অনেক দলই তারা ঘোষণা করে। তো সমস্ত নিষ্পত্তি করে তারা যদি দেরি আপনারা যদি করেন তাহলে কিন্তু নিচু তলার বাম কর্মীরা বা বাম সমর্থকরা তারা কিন্তু উদ্বিগ্ন হয়ে আছেন। নির্বাচন ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু নির্বাচন ঘোষণার আগে অন্তত প্রথম দফা যদি প্রার্থী তালিকা ঘোষণা করে দেন তাহলে আমার মনে হয় সেটা বাম কর্মীদের একেবারে মাঠের প্রথমে নেবে লড়াই করাটা অনেক সুবিধে হবে। আমি শ্রদ্ধেয় বিমান বসুর কাছে এই অনুরোধটা রাখলাম। অনেক অসুবিধে আছে সবটা জেনেও আমি অন্যায় আবদার করছি, তবু বলি। এবং শরিক দলদের কাছে অনুরোধ করব, আমি একজন সামান্য পশ্চিমবঙ্গের বাম সমর্থক হিসাবে আমি যে যারা বামফ্রন্টের বাইরের বাম দল আইএসএফ সবার কাছে বলি, যখন মানুষের প্রত্যাশা বাড়ছে আপনাদের উপরে, এইটা যদি দীর্ঘায়িত হয় তাহলে কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্তির তৈরি হচ্ছে। দক্ষিণপন্থী দল, কর্পোরেট মিডিয়া তারা কিন্তু এটা নিয়ে নানান রকম প্রচার করছে। সমস্ত কিছুকে আজকে পদদলিত করে শত্রুর মুখে ছাই ঘষে আপনারা এই যে ঐক্যটাকে একেবারে প্রথমেই যদি ঘোষণা করে দেন একটা ২৫০টা আসনে, তাহলে কিন্তু বিপক্ষ একটা চাপে থাকবে। আমি এই অনুরোধটুকু রেখে আমার আজকের ভিডিও শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। নমস্কার।